সংবাদ সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার। ভোটের আগে নিরাপত্তা রক্ষায় কঠোর হচ্ছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। রবিবার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ সদর দপ্তর জানিয়েছিল বিভিন্ন থানা ফাঁড়িসহ পুলিশের নানা স্থাপনা থেকে লুট হয়েছে ৫,৫০০ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ খোয়া গেছে ৬.৫ লাখ। রোববার সকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান অন্তত ৭০০ অস্ত্র এখনো পাওয়া যায়নি। এসব অস্ত্রের খোঁজ দিলে দেয়া হবে পুরস্কার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এমন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো ২-৪ দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই পুরস্কারটা সে পাবে। উপদেষ্টা বলেন, রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনীর অভিযানে পাওয়া অস্ত্রগুলো দেশীয়। সন্ত্রাসীদের কাছে যারা এসব বিক্রি করে তাদের আইনের আওতায় আনা হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেয়া হবে। এই ধরনের ঘটনা ঘটুক, মানে আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রিজাইডিং অফিসারদের বাড়তি গানম্যান দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। হাসিব হামুশা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আওয়ামী লীগ সমর্থকদের ঘিরেই উদ্বেগ তাদের। সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এসব কথা উঠে আসে। সরকারের আরও জোরালো ভূমিকা চান তারা। অন্তর্বর্তী সরকারের এক বছরে বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা তুলে ধরে বেসরকারি সংগঠন। এতে যোগ দেন রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক সহ অনেকেই। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে নানা চ্যালেঞ্জ প্রসঙ্গ। সংস্কার, বিচার এবং আমাদের একটু সতর্ক থাকতে হবে যে সুষ্ঠু যে নির্বাচন আমরা চাই সেটা করা সম্ভব হবে কিনা। যেই পলিটিক্যাল পার্টি নিজেরাই ঐক্য তৈরি করতে পারে না, এটা তো একটা পলিটিক্যাল কাজ, এটা তো একটা ইকোনমিস্টের কাজ না। সংস্কার এবং বিচার এটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার সেই সংস্কার এবং বিচারের কাজটি তারা চলমান রাখবেন এই আশাবাদ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পুরোপুরি সাফল্য আসেনি বলে মনে করে কয়েকটি রাজনৈতিক দল। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তারা। জনগণের যেই আকাঙ্ক্ষা, জনগণের যে চাওয়া, জনগণ যেভাবে বৈপ্লবিক সংস্কার চেয়েছিল এই সরকারের কাছে, সেটা তারা বাস্তবায়ন করতে পারছেন না। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে হবে, এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে ব্যাপক সহিংসতার শঙ্কা রাজনীতিবিদদের অনেকেরই। আওয়ামী লীগ সমর্থকদের অবস্থান কি হতে পারে তা নিয়েও উদ্বেগ তাদের। যে ইলেকশনের দিকে হাঁটছেন, আমি লিখে রাখতে পারেন এটা একটা বিপর্যয়কর নির্বাচন হবে। যে পার্সেন্টেজের ভোটার আওয়ামী লীগের সাপোর্টার, ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে? আমাদের একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমরা কিভাবে নির্বাচনটা কিন্তু এত সহজভাবে আমরা গ্রহণ করতে পারবো না। বৈষম্যহীন যাতে সমাজ গঠিত না হয়, যাতে নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন তৈরি হয়েছে, এটি কিন্তু কখনো ছিল না। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। সেই সাথে প্রশাসনে জবাবদিহি নিশ্চিতেরও তাগিদ তাদের। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ দেশে এখন মোট ভোটার 12,71,70,900 জন। সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকাটি প্রকাশ হবে 31 আগস্ট, জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। রবিবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সচিব জানান, এবার নতুন যুক্ত হচ্ছেন 45,71,000
216 জন ভোটার। পাশাপাশি তালিকা থেকে 21,32,590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। রোববার সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সারা দেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কারো ভুল থাকলে সংশোধন করে নিতে পারবেন ভোটাররা। বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে, এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম বাদ, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিল করা যাবে 21 আগস্ট পর্যন্ত। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900 এবং 12,61,70,900। এখন কথাটা হচ্ছে যে আমরা এই কাজটা কবে নাগাদ সম্পন্ন করব। আমরা আজকে তো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমাদের এই বাদপড়া ভোটারের সংখ্যা কত, এবং আমরা আগামী 31শে আগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এদিকে যাদের বয়স 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। সব মিলিয়ে এবার জাতীয় নির্বাচনের আগে 3টি ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের সফরে সোমবার মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় 5টি সমঝোতা স্মারক সই ও জনশক্তি রপ্তানি বাড়াতে আলোচনা হবে বলে জানিয়েছে প্রেস উইং। প্রধান উপদেষ্টা দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 12 আগস্ট দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে গুরুত্ব পাবে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের সমস্যার সমাধান এবং জনশক্তি রপ্তানি। এছাড়া ব্যবসায়িক সেমিনার, বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। বুধবার দেশটির ইউনিভার্সিটি কেবাংসান এর বিশেষ সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এই যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের, আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে এবং এইটার আলোকে কিছু এগ্রিমেন্টও সাইন হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে জনগণের আস্থা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সামনের দিনগুলোতে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রায় 1.5 দশক পর রাজশাহী মহানগর বিএনপির কাউন্সিল আয়োজন করা হয়। এতে 7 শতাধিক কাউন্সিলর সহ দলটির নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘদিন পর এই সম্মেলন ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মীরা। নির্বাচন সামনে রেখে বিভক্তি দূর করতে একমত তারা। রাজশাহী মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল 2009 সালে। আমরা সম্মেলন করছি, এই সম্মেলনের মাধ্যমে আমরা নেতাকর্মীকে দায়িত্ব দিব, তারা সুন্দরভাবে দলকে আরো শক্তিশালীভাবে যেভাবে গড়ে তুলবেন, তারা দলের নীতি আদর্শকে নিয়ে যাবেন জনগণের কাছে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণের সমর্থনে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমাদেরকে এই দেশকে গড়তে হবে। গণ অভ্যুত্থানে হতাহতের সংখ্যা নিয়ে জাতিসংঘ সরকারের হিসাবে পার্থক্য রয়েছে। পূর্ণাঙ্গ তালিকা না দিতে পারা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, সবার মানসিক সংস্কার না হলে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। দেশে যেন ফ্যাসিবাদ আর দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে
চেষ্টা চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি। জুলাই বিপ্লবে শহীদদের মূল তালিকা এখনো প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ১৬ বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও জাতীয় বীর বলে গণ্য হবেন। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্যোগ, যারা শহীদ হয়েছেন তাদের জন্য অবশ্য তালিকাটা নিয়ে এখনো প্রশ্ন আছে, এটাও পূর্ণাঙ্গ। যদি আমরা জাতিসংঘের রিপোর্ট অনুসারে বলি, সেই তালিকা হওয়া উচিত ১৪০০-এরও বেশি, কিন্তু তারা এই তালিকা নিয়ে ঘোষণাপত্রে বলেছেন ১,০০০-এর অধিক। সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার প্রস্তাব এসেছে, কিন্তু কিভাবে তারা নির্বাচিত হবেন সে বিষয়ে ঐকমত্য হয়নি। এদিকে নারী ক্ষমতায়ন নিয়ে সিদ্ধান্তে নারীদের অংশগ্রহণ কম ছিল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দলের মধ্যে নারীদের প্রাধান্য বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল, দিয়েছেন নেতৃত্ব, কিন্তু গত ১ বছরে সরে গেছেন তাদের অনেকেই। তবে নারীদের রাজনীতি গুরুত্ব পেয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, কিন্তু ওই কমিশনে কোনো নারী না থাকায় সমালোচনাও রয়েছে। তাদের ওখানেও নারীর উপস্থিতি কম ছিল, কাজে যেই আলোচনাটা হয়েছে যেটা নারী বিষয়ে, সেই আলোচনার মধ্যে নারীর অংশগ্রহণই কম। তো এরকম এটা তো হওয়ারই কথা। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোতে নারী সদস্য ছিল কম। যারা অংশ নিয়েছেন তারাও নারী সংসদ সদস্য নির্বাচন নিয়ে সন্তুষ্ট নন। রাজনৈতিক দল যারা আছে তারা আসলে এটা মানতেই নারাজ যে নারীরা আসলে রাজনীতিতে আগ্রহী। ১০০টা নারী আসন যদি সরাসরি নির্বাচন করে, সেখানে অনেক নারীর কিন্তু কোনো দলের ধার ধারতে হইতো না। সংসদে নারী আসন বাড়াতে একমত বিএনপি, কিন্তু সরাসরি নির্বাচন করে জিতে আসার বাস্তবতা তৈরি হয়নি বলে মনে করেন শামা ওবায়েদ। এ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে জামায়াতে ইসলামী। আমরা ডিরেক্ট ইলেকশনে আরও বেশি নারী চাই, বাট এটা রাতারাতি এটা হবে না। এটা দল এই লক্ষ্যে কাজ করছে। এখন থেকে দল কিন্তু বিভিন্ন পর্যায়ে নারীদেরকে সুযোগ করে দিচ্ছে রাজনীতির মাঠে কাজ করার জন্য। আমরা তো জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্বের পক্ষে। ধরনটা সম্পর্কে তারা সরাসরি ইলেক্টেড হবে না সংরক্ষিত আসন থাকবে, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা আছে। তবে অধিকার কর্মীদের দাবি নারীরা অনেকেই গিয়েছে, সরাসরি নির্বাচনেও অংশ নিতে পারেন। তারা কিন্তু সরাসরি নির্বাচনে আসতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে যে নারীকে তারা তাদের অন্তত 1/3 আসনে তারা মনোনয়ন দেবেন। দলীয় ফোরামে নারীর অংশগ্রহণ বাড়লে সংসদেও বাড়বে বলে মনে করেন বিশ্লেষকেরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য 5 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রবিবার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে নানা বিভ্রান্তি তৈরি হলে এনবিআর এই হুঁশিয়ারি দেয়। সদ্য বিদায়ী 2024-25 অর্থবছরে 17 লাখের বেশি ব্যক্তিশ্রেণীর করদাতা অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন। তাদের মধ্যে 70% করদাতা কোনো কর দেননি। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে 21,65,321 জন করদাতা রেজিস্ট্রেশন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে বিভ্রান্ত ছড়ায় একটি মহল, যা এনবিআরের নজরে আসলে তারা জানায়, করদাতার জমা দেয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য দিলে আয়কর আইনে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এটা তো ধরেন আয় 0 হতে পারে, মানে আয়ের যদি তার যদি আয় না থাকে আয়টা 0 হতে পারে টেকনিক্যালি, কিন্তু সম্পত্তি তো 0 হওয়ার কথা নয়। তো তাহলে আপনি সব শূন্য করে দিবেন, এই জিনিসটা তো আসলে গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন, আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। অসাধু আমি বলবো যে কিছু মানুষ আছেন যারা এই সুযোগকে কাজে লাগাতে চান, 0 দেখিয়ে কিন্তু সব রিটার্নটা প্রসেস করে দিচ্ছেন, মানে এই সহজীকরণের নামে। কিন্তু এক্ষেত্রে আমাদের যারা করদাতা আছেন তারা ভুলে যাচ্ছেন এই রিটার্নটা কিন্তু করদাতার, মানে যিনি রিটার্নটা ফাইল করছেন ওনার। এবং
আয়কর আইনে আপনি যে ধারাগুলো আছে এই ধারাগুলো কিন্তু নতুন নয়। বর্তমানে 1,12,00,000 কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন রয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাজিল থেকে আসা একটি স্ক্র্যাপবাহী কন্টেইনারে শনাক্ত হলো তেজস্ক্রিয়তা। বুধবার কন্টেইনারটির ছাড়পত্র স্থগিত করে অন্যত্র সরিয়ে নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমন ঘটনায় শঙ্কিত নিরাপত্তা সংশ্লিষ্টরা। আমদানি কন্টেইনারে বিপজ্জনক পণ্যের উপস্থিতির জন্য রপ্তানিকারক ও লোডিং পোর্টকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ঢাকার আল আকসা স্টিল মিলস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ৩ আগস্ট ব্রাজিল থেকে স্ক্র্যাপ আমদানি করে। এমভি মাউন্ট ক্যামেরন জাহাজে 5 কন্টেইনারে আসে 135 টন স্ক্র্যাপ। বুধবার বন্দরের 4 নম্বর গেট দিয়ে খালাসের সময় একটি কন্টেইনারে শনাক্ত হয় তেজস্ক্রিয়তা। প্রাথমিক পরীক্ষায় কন্টেইনারে থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরিডিয়াম 192 আইসোটোপ শনাক্ত হয়েছে। মাত্রা কম হলেও বন্দর কর্তৃপক্ষের আশঙ্কা প্রকৃত মাত্রা আরও বেশি হতে পারে। এরই মধ্যে কন্টেইনারটির ছাড়পত্র স্থগিত করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে এরকম একটা ডেজিগনেটেড এরিয়া আছে যেখানে এই ধরনের রেডিও অ্যাক্টিভ কন্টেইনারগুলো রাখা হয়, তো সেই জায়গায় আমরা রেখেছি। অ্যাটমিক এনার্জি কমিশন কর্তৃক এটা যখন ফার্দার পরীক্ষা নিরীক্ষা করা হবে, যদি এটা নিশ্চিত হয় দেন এটা রেডিও অ্যাক্টিভ নিয়ম অনুযায়ী যেটা করা হয় সেটা করা হবে। এমন পণ্যের তেজস্ক্রিয়তার কারণে বিস্ফোরণ সহ নানা ঝুঁকি তৈরি হতে পারে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, এমন কন্টেইনার আমদানির ক্ষেত্রে রপ্তানিকারকের ব্যবস্থা নেওয়ার নিয়ম রয়েছে। বন্দরের পক্ষ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া উচিত বলেও মন্তব্য তাদের। আমরা তাকে শুধু একটা কন্টেইনার দেই এবং একটা সিল দিই, সেটা নিয়ে সে তার নিজস্ব ওয়্যার হাউসে নিয়ে সেখান থেকে ওই দেশের আইন অনুযায়ী, কাস্টম ওদের অনুযায়ী ওনারা সেভাবে স্টাফিং করে বাংলাদেশে পাঠায়। যে এক্সপোর্টার ওখান থেকে পাঠাইছে, আমরা যাদের মাধ্যমে আসছে তাদেরকেই আমাদেরকে বলতে হবে যে এটা কিভাবে হলো, কেন হলো, তাদেরকে সার্চ করতে হবে। এর আগে চট্টগ্রাম বন্দরে প্রথম তেজস্ক্রিয় শনাক্ত হয় 2014 সালে। সে সময় ভারতে পাঠানো স্টেইনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বো বন্দরে আটক হয়। পরে কন্টেইনারটি ফিরিয়ে এনে রেডিয়াম ও বেরিলিয়াম উৎস অপসারণ করা হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এরই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।